শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সাথে আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও দর্শক। প্রতিদিনের সুন্দর একটি সকাল শুরু হয় এবং সুন্দর সকালে আমাদের মাঝে উপস্থিত থাকে সুন্দর মনের আলোকিত কিছু মানুষ। আরও একজন আলোকিত মানুষ, আলোকিত উপস্থাপক আছে আমাদের সামনে। লাবণ্য, শুভ সকাল, কেমন আছো? শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং ভীষণ ভালো লাগে আসলে একসাথে কাজ করতে। সকালবেলা তোমাকে দেখেও খুব ভালো লাগছে এবং পরিবারের মানুষগুলো যখন সবাই একসাথে থাকে, আনন্দে থাকে, খুব ভালো লাগে। খুবই সুন্দর করে বললে। চলো দর্শকদেরকে জানিয়ে দিই কে আছে আমাদের সাথে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা দীপ্তি দাস। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি ভালো, আপনারা ভালো আছেন? আমরা ভীষণ ভালো আছি এবং রাঙা সকাল পরিবার ভালো আছে। আপনার শুরুটা জানতে চাই যে ছোটবেলাতে তো দাদার বাড়িতে জন্ম হয়েছিল আপনার, পরবর্তী সময়টা কেমন কেটেছে? ওই সময়টা যদি একদম শুরু থেকে শুরু করি, জন্মের আসলে 21 দিনের মাথায় মা এবং বাবা দাদা বাড়ি থেকে আমাকে নিয়ে যায় আমার বাবার কর্মস্থল। ওই সময়ের কর্মস্থল ঠাকুরগাঁয়। এবং ঠাকুরগাঁতেই আমরা ওই আমার 21 দিন বয়স থেকে শুরু করে 4 বছর পর্যন্ত থাকি। ওখানে আমার স্কুলিংটা শুরু হয় প্রাইমারিলি, এবং তারপরে আমি উত্তরবঙ্গের বিভিন্ন শহরে আসলে বাবার চাকরির সূত্রেই 4 বছর করে বা 2 বছর 1 বছর করে থেকেছি। বাবা কোথায় ছিলেন? বাবা উন্নয়ন ক্ষেত্রেই কাজ করতেন এবং বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা, ওই সময়ে খুব নামকরা একটি সংস্থা ছিল রংপুর অঞ্চলে, আরডিআরএস। বাবা আরডিআরএস এর সাথে কাজ করেছেন, প্ল্যান ইন্টারন্যাশনালের সাথে কাজ করেছেন এবং শেষে মানে ওনার জীবনের শেষ দিকে উনি এডিডি ইন্টারন্যাশনালের সাথেও কাজ করেছেন। আচ্ছা, উত্তরবঙ্গ মানেই তো আসলে বিভিন্ন মিষ্টি মিষ্টি অনুভূতি, মিষ্টি মিষ্টি স্মৃতি। এবং উত্তরবঙ্গের খুব সম্ভবত লালমনিরহাটে আপনার একটা দীর্ঘ সময় কেটেছে এবং আপনার মেমোরিতে অনেক কিছু আছে লালমনিরহাট নিয়ে। আমরা সে সময়ের কিছু স্মৃতি শুনতে চাই। হ্যাঁ, যেহেতু অনেকগুলো জায়গায় অনেকগুলো শহরে অল্প অল্প সময় করেছিলাম, সো আসলে যেটা মনে আছে সেটা হচ্ছে যে আমার যে মনে রাখার মতো যে বয়সটা, ওই সময়টা, এবং সেই সময়টা যদি বলি আমি ক্লাস 4 থেকে 7 পর্যন্ত লালমনিরহাটে ওই সময়টা আমি পার করেছি, যেগুলো আমার অনেক বেশি মনে আছে। এবং লালমনিরহাটকে যদি আলাদা করে বলতে চাই তাহলে হচ্ছে ওই শহরটা, হ্যাঁ, ওই শহরে আমাদের যে বাসাটা ছিল, আমার যে স্কুল ছিল, স্কুলের কম্পাউন্ড, অ্যান্ড বাসা থেকে স্কুলের ডিস্টেন্স খুব বেশি দূর ছিল না, তো আমরা সাধারণত হেঁটেই যাওয়া আসা করতাম। অ্যান্ড যাওয়ার পথে যে মাঝখানে আমাকে একটা মিশনারিজ চার্চ পার হতে হতো। তারপর আমার স্কুলটাও মিশনারিজ ছিল, অনেক বড় কম্পাউন্ড, মানে যেটা আমরা হয়তো ঢাকায় দেখি না। হ্যাঁ, আর পুরো শহরটা তো অনেক পুরনো, অনেক বড় বড় রেইন ট্রি ছিল, যেখানে আমি গান শিখতে যাইতাম উত্তরবঙ্গে, মানে লালমনিরহাটে। সেখানেও অনেক বড় বড় গাছ ছিল। এই জিনিসগুলো আমাকে খুব মানে আমার মনে পড়ে, হ্যাঁ, এখনো। এবং আমার মনে হয় যে এর আগের যে শহরগুলোতে আমি ছিলাম, সেখানে যারা আমার বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে আসলে আমার ওইভাবে যোগাযোগ নাই, কারণ তখন তো আর ফোন ছিল না, ফেসবুক ছিল না। কিন্তু লালমনিরহাটের অনেককেই আমি আবার খুঁজে পেয়েছি, হ্যাঁ, যার কারণে তাদের সাথে ওই কমিউনিকেশনটা, কানেকশনটা আমার আছে। পরবর্তীতে আমার কাজের সুবাদে কিন্তু লালমনিরহাটে আমার অনেকবার যাওয়াও হয়েছে এবং বিভিন্ন কারণে। সুতরাং এই জন্য লালমনিরহাট একটা বড় আমার মানে মেমোরি, চাইল্ডহুড মেমোরি জুড়ে আছে। চমৎকার। আমরা আরো গল্প শুনতে চাই আপনার কাছে। লালমনিরহাটের গল্প, আরো বেশ কিছু গল্প রয়েছে, সেগুলো তো শুনবোই, কিন্তু আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা এই মুহূর্তে জানিয়ে আসতে চাই। মাসুক, তুমি জানাবে? নিশ্চয়ই। প্রিয় দর্শক, দীপ্তি দাস একজন অভিজ্ঞ উন্নয়ন বিশেষজ্ঞ, যিনি শিক্ষাক্ষেত্রে 1 যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন। বর্তমানে তিনি ইউএসএআইডিতে শিক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন, যেখানে তিনি যুব উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করছেন, শিক্ষা কর্মসূচি উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করছেন এবং শিক্ষকদের ক্রমাগত পেশাগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে তার বিশেষ অবদান রয়েছে। দীপ্তি দাস বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও কাজ করছেন এবং জাতীয় পাঠ্যক্রম বোর্ডের গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। একই সাথে তিনি একজন উদ্যোক্তাও। সই বাংলাদেশ নামে একটি উদ্যোগ থেকে তিনি মূলত জামদানি শাড়ি নিয়ে কাজ করছেন। তাকে আরও বেশি বেশি জানার জন্য চলে যাচ্ছি আবারও তার কাছে।
যেমনটা বলছিলেন যে লালমনিরহাটের সেই স্মৃতিগুলো এখনো আপনাকে ভীষণ আবেগতাড়িত করে এবং মনে পড়ে। লালমনিরহাটের বাইরে যদি আপনার সম্পর্কে জানতে চাই, যে ছোটবেলায় আপনি ভীষণ অন্তর্মুখী স্বভাবের ছিলেন, কিন্তু আবার বাইরে ঘোরাঘুরিটা ভীষণ পছন্দ করতেন, তো সেই সময়ের কিছু স্মৃতি যদি আমরা জানি। আমাকে সবসময় সবাই খুব শান্ত হিসেবে দেখেছে আসলে, যে খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, হ্যাঁ, খুব জোরে কথা বলে না, খুব অস্থির না, হ্যাঁ, মানে চঞ্চলতা বা খুব বাইরে যে খেলাধুলা করা, এগুলোর সাথে আমি কখনো খুব একটা জড়িত ছিলাম না। গান করতাম, টুকিটাকি কালচারাল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতাম, সবার কথা শুনতাম, কিন্তু পাশাপাশি যদি বলি যে আমার বড় বোন আছে, আমার বড় বোন ছিল হচ্ছে আরো ঘরমুখী, হ্যাঁ, সেই তুলনায় আমার মনে হয় যে আমি হয়তো অনেক বাহিরমুখী ছিলাম। আমি বাইরে যেতে পছন্দ করতাম এবং টুকিটাকি কাজের জন্য যদি আমাকে বাইরে পাঠানো হতো আমি খুব খুশি হতাম। আচ্ছা, আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 2 বোন 1 ভাই। মায়ের কথা একটু শুনতে চাই, বাবার কথা তো শুনেছি, একটু মায়ের কথা শুনতে চাই। দুজন আসলে এত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন যতদিন বাবা বেঁচে ছিলেন, যে দুজনকে আলাদা করে বলা সম্ভব না। তবে আমার মা অনেক বেশি আমার জন্য ইন্সপিরেশন এই অর্থে যে এত ধৈর্যশীল একজন মহিলা, হ্যাঁ, যে কখনো হচ্ছে যে বাইরে গিয়ে কাজ করেনি, সবসময় ঘরে থেকেছেন, কিন্তু কখনো আমি তাকে কি বলবো, কখনো কোনো মানে আছে না যে অনেক বড় মনের মানুষ, হ্যাঁ, সব সময় আমাদেরকে হচ্ছে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করতেন, সব সময় আমাদেরকে সুন্দর করে কথা বলতে উদ্বুদ্ধ করতেন, এবং মানে যা যখন করতে চেয়েছে আমার মনে হয় না যে না করেছেন উনি, হ্যাঁ, হয়তো ওটার ভালো দিক খারাপ দিকগুলো আমাদেরকে বর্ণনা করেছেন। আর আমার বাবা মার ক্ষেত্রে আমার বলা এটা অবশ্যই উচিত যে কোনো দিন আমাদের দেশে যেটা একদম রেগুলার, যে বাবা মারা হচ্ছে যে হয়তো বা গায়ে হাত তুলে শাসন করেন, আমার বাবা মার শাসনে কখনো তারা গায়ে হাত তোলেননি, একটা চড় থাপ্পড়ও না, হ্যাঁ। সো এটা মনে হয় আমাদেরকে অনেক বেশি মানে লিবারেল হতে আমার মনে হয় যে সাহায্য করেছে, হ্যাঁ, যে না, শাসন মানেই হচ্ছে যে অত্যাচার নয়। এখন এসে যদি জিজ্ঞেস করি যে বাবা মার কোন গুণ বা কোন বিষয়টি আপনার মধ্যে আসলে আপনি দেখতে পান? আমাকে সবাই বলে যে আমি অনেক বেশি আমার বাবার মতো, হ্যাঁ, এটার একটা বড় কারণ হচ্ছে যে উনিও যেহেতু হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতেন, আমিও ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, এবং আমার কিন্তু আসলে ডেভেলপমেন্ট সেক্টরে আসাটা বাবার কারণেই, হ্যাঁ, এবং হচ্ছে যে আমি অনেক বেশি তার যে চিন্তাধারা, তার যে কাজ করার যে স্টাইল, এগুলো আমি ফলো করি আসলে, হ্যাঁ। সো এটা আইদার তার কাছ থেকে আমার মধ্যে এসেছে অথবা আমি অনুসরণ করার কারণে। স্বপ্নটা এটাই দেখতো আপনাকে, আপনি এই সেক্টরে কাজ করবেন ছোটবেলা থেকে, নাকি অন্য কোনো স্বপ্ন ছিল? তাদের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আচ্ছা। তো যখন আসলে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আসলো কলেজের পর, তো তখনও আমাকে হচ্ছে মেডিকেলের কোচিং করার জন্যই হচ্ছে তারা বারবার করে বলে। তো আমি তারপর বারবার বলছিলাম আমি ডাক্তার হতে চাই না, আমি পড়তে চাই না, হ্যাঁ, বা আমি সারা জীবন ধরে পড়তে চাই না আসলে, যেটা আমি আমার বোনকে দেখছি যে সে করে। আমার বড় বোন ডাক্তার। তো আমি বললাম যে তোমাদের স্বপ্ন তো পূরণ হয়ে গেছে, তোমাদের একজন তো ডাক্তার হয়ে গেছে, সো আমাকে কি আবার ডাক্তার হতে হবে, এটা ম্যান্ডেটরি কিনা? তো পরে অনেক অনেক জল্পনা কল্পনা, অনেক কিছুর পরে বাবা বললো যে তাহলে কি হবি, মানে কিছু তো একটা করতে হবে। আমি তোমার মতো হব, হ্যাঁ, তুমি যেরকম ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করো আমি তোমার মতো কাজ করব, আমার তো ভালোই লাগে, মানে তুমি যেরকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল এনজিওর সাথে কাজ করছো, বিভিন্ন ধরনের সেক্টর। বাবারটা শিক্ষা বিষয়ক ছিল না শুধুমাত্র, বাবা ইন জেনারেল কাজ করতেন। তো তখন বললেন যে ঠিক আছে, তাহলে এমন কিছু একটা পড়ো যেন তুমি আসলে কর্মজীবনে সেই পড়াশোনাটাকে কাজে লাগাতে পারো। এন্ড সেই সুবাদেই কিন্তু হচ্ছে আমার শিক্ষা নিয়ে পড়াশোনা এবং শিক্ষা নিয়ে কাজ করা। ছোটবেলাটায় যেমন হয় যে বিভিন্ন শিল্পের শাখা প্রশাখায় বিচরণ করার একটা মানে সহজাত প্রবৃত্তি মনে হয় থাকে, যে আমি একটু নাচবো, আমি একটু গাইবো, একটু অভিনয় করব, এরকম বিষয় আপনার জীবনেও লক্ষ্য করা যায়। এক্ষেত্রে উৎসাহটা কার ছিল বেশি, বাবার না মায়ের? মার। আচ্ছা, এক্ষেত্রে উৎসাহটা মার ছিল। আমি জানি না কবে থেকে তিনি আমাকে গান শিখতে নিয়ে যান, এটা অবশ্যই ঠাকুরগাঁ থেকেই শুরু হয়েছিল। মানে আমার
প্রথম দিন মনে নেই। হ্যাঁ, কিন্তু আমি মার কাছ থেকে গল্প শুনেছি যে মা আমাকে এবং আমার দিদিকে গান শিখতে নিয়ে যেতেন। আমার দিদি নাচও শিখতো ওই সময়, কিন্তু আমি গানটা শিখতাম। এবং তারপরে আমি দেখেছি যে যেখানেই থাকি না কেন অন্তত গানের শিক্ষক উনি অবশ্যই জোগাড় করতেন এবং আমাদেরকে গান শেখাতেন। আচ্ছা, গান নিয়ে যেহেতু খুব সুন্দর স্মৃতি রয়েছে, আমরা কি এ পর্যায়ে একটু গান শুনতে পারি লাবণ্য? আমার তো তাই ইচ্ছে করছে। তাহলে চলো শুনে নেই আমাদের আজকের অতিথির গান। একটু মানে আমার ওই ছোটবেলা বা কৈশোরের সাথে জড়িত গানটা, ওই সময় খুব নিজেকে আবেগের মধ্যে নিয়ে যেত এই গানটা শুনলে। ওইটা একটু করি তাহলে। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। বাহ, খুবই চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। খুবই অসাধারণ গান করেন আপনি, কি বলো মাসুক? একদমই, মানে শুনে একদম সেই সময়টাই মনে হয় ফিরে যাচ্ছিলাম। একদমই তাই। একটু স্কুল জীবনের কথা শুনতে চাই, যেহেতু আসলে বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে যেতে হয়েছে, হয়তো শিক্ষক পেয়েছেন বিভিন্ন, এবং বন্ধু বান্ধব চেঞ্জ হয়েছে অনেক সময়। তো স্কুল জীবন কেমন কেটেছে সবকিছু মিলিয়ে? আমি এসএসসি দিয়েছি হচ্ছে 5টা স্কুল, ডিফারেন্ট স্কুলে পড়ার পরে। আচ্ছা। এবং এসএসসি পরীক্ষা ছিল ঢাকায়। যেটা বললেন যে হ্যাঁ, বন্ধু বান্ধব চেঞ্জ হয়েছে, এবং সেটাই মনে হয় সব থেকে দুঃখের বিষয় ছিল আমার শৈশবে। কারণ হচ্ছে যে তাদের সাথে যোগাযোগ রাখতে পারতাম না। অল্প কিছুদিন হয়তো চিঠি লেখালেখি হতো ওই সময়টা, কিন্তু তারপরে একটা সময় আবার বন্ধ হয়ে যায়। এবং সব থেকে বেশি যেটা ছিল যে নতুন জায়গায় অ্যাডজাস্ট করাটা। একদমই হ্যাঁ, তো এটা হয়তো বা আমি ওই সময়টা করেছি বলেই এখন আমি মনে করি যে নতুন জায়গায় আমি খুব সহজেই কোপ করে নিতে পারি। কিন্তু ওই সময়টা খুব কষ্ট লাগতো। হ্যাঁ, এবং তবে আমি বলবো যে সবগুলো স্কুল আমাকে খুব ভালো মানে পরিবেশ, শিক্ষক এবং হচ্ছে বন্ধু বান্ধব দিয়েছে। হ্যাঁ, আমার ছোট ছোট শহরগুলোতে তো স্কুলিংটা কেটেছে, কিন্তু তারপরেও আমি বলবো যে ওই যে এক্সপেরিয়েন্সটা, হ্যাঁ, এবং ওই সময় আমি যে রকম ট্রিটমেন্ট পেয়েছি শিক্ষকদের কাছ থেকে বা স্কুলের ইন জেনারেল সিস্টেমের কাছ থেকে, ওটা আমাকে এখন পর্যন্ত হচ্ছে আমার মনে আছে অনেক কিছু, এবং যেগুলো আমি এখন আমার কাজে মানে সেগুলোর প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। সেটা পজিটিভ হলে পজিটিভলি, আর যদি নেগেটিভ এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে সেটাকে আমি বাদ দিতে চেষ্টা করি। অনেক কিছুই শুনছিলাম আপনার সম্পর্কে, এবং শুনে শুনে আরও শোনার আগ্রহ বাড়ছিল। এখন একটু যেটা শুনতে চাই যে বিভিন্ন বন্ধু বান্ধব হয়েছিল এবং তাদেরকে ছেড়েও এসেছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এত জায়গায় পড়াশোনার কারণে বন্ধু বান্ধবের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। এটা কেমন এনজয় করতেন? এটা সবসময় এনজয় করতাম, এবং যে কারণে হয়তো বা আমি অনেক বেশি বাহিরমুখী। আমি অনেক বেশি হচ্ছে মানুষের সাথে মিশতে পছন্দ করি, এবং মানে অনেকগুলো ক্ষেত্র আছে আমার বন্ধু তৈরি করার, তাই না? একটা স্কুল, কলেজ, এবং ডিফারেন্ট স্কুল, তারপর ইউনিভার্সিটি, যেটা তো মাস্ট যে ওখানে বন্ধু থাকে। এছাড়াও হচ্ছে আমার ছায়ানটের সাথে সম্পৃক্ততা ছিল, আমি অনেকগুলো ভলান্টারি কাজ করেছি, সেখানে বন্ধু তৈরি হয়েছে, মানে আমার ইউনিভার্সিটি গ্রুপের বাইরেও। এবং আমি সবসময় দেখেছি যে অনেকে আছে না যে সেকশন ওয়াইজ বন্ধু থাকে, বান্ধবী থাকে, আমার কখনো সেকশন ওয়াইজ বন্ধু বান্ধবী ছিল না। আমি আশেপাশের ক্লাসরুমে যাইতাম, আমি আশেপাশে ক্লাস থেকে ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব করতাম, এমনকি তাদের সাথে ক্লাসও করেছি টুকিটাকি। হ্যাঁ, ডিফারেন্ট ডিপার্টমেন্টে যাইতাম, যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ডিফারেন্ট অনুষদে গিয়ে দেখা গেছে আমার বন্ধু বান্ধব তৈরি হয়েছে। সুতরাং আসলেও আমার মানে বন্ধু বান্ধবের যে সার্কেলটা, এটা অনেক বড়। হ্যাঁ, এর মধ্যে কিছু তো ক্লোজ থাকে, হ্যাঁ, যাদের সাথে রেগুলার বেসিস কমিউনিকেশন হয়। কাজের সুবাদেও আমি অনেক বন্ধু বান্ধব পেয়েছি। হ্যাঁ, কলিগ তো কলিগ, কিন্তু কলিগ ছাড়াও আছে না অনেকের সাথে দেখা গেছে যে কাজের জন্য পরিচয়, কিন্তু আসলে তারা আমার বন্ধু হয়ে গেছে এবং ভালো বন্ধু হয়ে গেছে, এটাও আছে।
বাহ। বাহ, চমৎকার। একটু সামনের দিকে আগাতে চাই, কলেজ জীবন শুনতে চাই, কেমন কেটেছে কলেজ জীবন, কোথায় ছিল? কলেজ তো ঢাকায় চলে এসেছি ততদিনে। আচ্ছা। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমরা উত্তরবঙ্গ ছেড়ে ঢাকায় চলে আসি। আচ্ছা। কলেজে ভর্তি এসএসসি দিলেন হলাম তাহলে কোন স্কুল থেকে? YWCA গার্লস হাই স্কুল থেকে। আচ্ছা। তারপর কলেজ হলো হচ্ছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজ, বিডিআর পিলখানার মধ্যে ছিল। জি। হ্যাঁ, তো ওইটা একটা মজার অভিজ্ঞতা ছিল যে আমরা যেহেতু কলেজ ড্রেস পরে যেতাম, এই কারণেই আমরা ওই এরিয়াটার মধ্যে ঢুকতে পারতাম। ওই এরিয়াটা তো আবার নতুন করে সুন্দর করে সাজানো এবং অনেক অর্গানাইজড। হ্যাঁ, সবাই খুব রুলস মেনটেন করে চলে রাস্তাগুলো। তো ওইটা আরেকটা নতুন অভিজ্ঞতা ছিল। আমি এই যে পরিবেশটা নিয়ে আসলে খুব সবসময় আমাকে এটা আবেগতাড়িত করে, টানে। হ্যাঁ, তো আমার কলেজের পরিবেশও খুব সুন্দর ছিল। হ্যাঁ, অনেক বড় কম্পাউন্ড অ্যান্ড ক্রিম কালার, ইয়েলিশ ক্রিম কালারের বিল্ডিং। হ্যাঁ, এগুলো মনে পড়ে। কলেজ যদিও খুবই ছোট একটা সময়, হ্যাঁ, সুতরাং ওখানে হয়তোবা ওইভাবে অনেক বেশি প্রচার হয় না এবং মানে বড় বড় মোটা মোটা বই পড়তেই আসলে সময়টা কেটে গেছে। হ্যাঁ, 1 বছর মতো হয়তো আমরা 2 বছর টাইমলাইনের মধ্যে আসলে হয়তো 1 বছর ক্লাস করার সুযোগ পাই। অনেক কোচিং করতে হয় এর বাইরে। অ্যান্ড সো কলেজ বললে এটাই মনে পড়ে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে যে 2-1 বন্ধু বান্ধব তাদের কথা মনে পড়ে, 2-1 শিক্ষক তাদের কথা মনে পড়ে যারা ইন্সপিরেশন। আচ্ছা, বাহ। তারপর বিশ্ববিদ্যালয় জীবনে চলে যাই আমরা। একদমই বিশ্ববিদ্যালয় সম্পর্কে শুনতে চাই। বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেটা বলছিলাম যে আমি খুবই টার্গেটেড ওয়েতেই শিক্ষা নিয়ে পড়াশোনা শুরু করি। যেহেতু আমি বললাম আমার বাবাকে যে আমি আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চাই, এবং উনি আমাকে সাজেস্ট করলেন যে তাহলে একটা আছে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, তুমি তাহলে ওখানে চেষ্টা করো। এটা কি একটা অনুষদ? এটা একটা হ্যাঁ, অনুষদ বলতে পারেন। আচ্ছা। ইনস্টিটিউট বলে, কয়েকটা ইনস্টিটিউট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেটা। এবং ওখানে আমি শিক্ষা নিয়ে পড়াশোনা শুরু করলাম। মূলত আমাদেরকে যেটা শেখানো হয় যে কিভাবে শিক্ষক হয়ে উঠতে হয়, কিভাবে শিখাতে হয় শিক্ষার্থীদেরকে, এবং কিছু বেসিক কোর্স আছে, কিছু প্রফেশনাল কোর্স আছে, প্র্যাকটিকাম আছে, আমাদের ইন্টার্নশিপ ছিল। সো আমি খুব এনজয় করেছি এবং অনেক বেশি প্রজেক্ট বেসড কাজ ছিল আমাদের পড়াশোনার মধ্যে। হ্যাঁ, এই কারিকুলামটা আমি বলবো যে অনেক স্মার্ট ওই সময়ে, যদিও অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে এখনো, কিন্তু তারপরেও ওই সময়ের অন্যান্য ডিপার্টমেন্টের কারিকুলামগুলোর থেকে আমাদের কারিকুলামটা অনেক বেশি, আমার কাছে মনে হচ্ছে স্মার্ট, অনেক বেশি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, হাতে কলমে কাজ করার অনেক সুযোগ ছিল, আর অনেক প্রজেক্ট, ছোট ছোট বড় বিভিন্ন রকমের প্রজেক্ট করার সুযোগ ছিল। বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিত, প্রেজেন্টেশন ছিল, সিমুলেশন ক্লাস করতে হতো। মানে আমি কিভাবে পড়াবো সেটা আমার যারা সহপাঠী তাদের সাথেই প্র্যাকটিস করার সুযোগ ছিল। তাদেরকে শিক্ষার্থীর মতো করে নিয়ে তাদের সাথে সিমুলেট করতাম আমরা 6 মাসের জন্য একটা স্কুলে যে একদম ফুল টাইম, হ্যাঁ, ইন্টার্নশিপ, কিন্তু ফুল টাইম শিক্ষকের মতো করে শিক্ষকতা চর্চা করতাম। একটু অভিজ্ঞতা শুনি সেই স্কুলের গল্প, মানে শিক্ষক হিসেবে অভিজ্ঞতা। এটা ছিল অগ্রণী স্কুল ঢাকাতেই, এবং 6 মাস আমরা ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আমাদেরকে আসলে দেখা গেছে যে সব স্কুলে কিন্তু শিক্ষকের একটা স্বল্পতা থাকে। তো প্রথমতই হচ্ছে যে তারা আমাদেরকে খুবই পজিটিভলি নিলেন। আমরা প্রায় 6-7 জন ওই স্কুলে অ্যাটাচড ছিলাম, এবং আমাদের কাজ ছিল যে ওখানে কোনো টিচারদেরকে সহযোগিতা করা। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে যখন ওই স্কুলের টিচাররা আমাদের কাজ দেখতে পেলেন এবং আমাদের ক্লাসরুম পরিচালনা দেখলেন, দেখার পরে ওনারা কিন্তু একটা কনফিডেন্স পেলেন যে ওকে, আমরা এদের মধ্যে কাউকে আসলে একদম কোনো সুপারভিশন ছাড়াই ক্লাসরুমে ক্লাস করতে দিতে পারি। আচ্ছা। এবং ওই অভিজ্ঞতাটা আছে। আমি ক্লাস 6, 7, 8 এর রেগুলার ক্লাস নিয়েছি। হ্যাঁ, এবং ওদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা, পরীক্ষা নেওয়া। হ্যাঁ, এবং সব থেকে যেটা মজা ছিল, ওই বাচ্চাগুলো তো জানতো যে আমরা আসলে 6 মাসের জন্য এসেছি। ওদের যে ভালোবাসা, হ্যাঁ, ওদের যে কাছে এসে নিয়ে প্রশ্ন করা, নিজেদের সম্পর্কে জানানো। হ্যাঁ, ছোট ছোট আমি চুড়ি পরতাম বলে আমাকে একদিন একজন তার মায়ের কাছ থেকে চুড়ি নিয়ে এসে আমাকে গিফট করলো। অনেক সময় ছবি আঁকতো যারা, তারা ছবি এঁকে দিত। হ্যাঁ, এবং
আমি যেটা করতাম যে আমি যেহেতু মূলত বায়োলজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো নিতাম, আচ্ছা। তো আমি হচ্ছে যে একদম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সগুলো ওদের সাথে শেয়ার করতাম। হয়তো মানে বিভিন্ন ধরনের মডেল এবং প্রফ ইউজ করে নিয়ে ক্লাস নিতাম, এটা ওরা খুব এনজয় করতো। একদম। লাবণ্য, ছোটবেলায় তুমি কি কখনো তোমার শিক্ষকের জন্য কিছু নিয়ে গেছো? একদমই তাই। আমি যখন গল্প শুনছিলাম তখনই মনে পড়ে যাচ্ছিল আমিও আমার টিচারদের জন্য ছবি এঁকে নিয়ে যেতাম। আচ্ছা। ছোট কিছু একটা ক্রাফট কিছু একটা বানালে তাদের জন্য নিয়ে যেতাম, এটা খুব মনে পড়তো। আসলে এই জিনিসগুলো কিন্তু ভীষণ মজার। আমিও আমার শিক্ষকদের জন্য, বিশেষ করে আমাদের ম্যাডামদের জন্য নিয়ে যেতাম হচ্ছে পার্পল কালারের একটা জবা ছিল আমাদের গাছ, আচ্ছা। সেই গাছ থেকে পার্পল কালারের ফুলটা শিক্ষকরাও ভীষণ পছন্দ করতো, তাদের জন্য নিয়ে একদমই যেতাম। তাই। এই স্মৃতিগুলো আসলে সত্যি সবার জীবনেই আসলে একটা মধুর স্মৃতি হয়ে থাকে। শিক্ষক হিসেবে তো একটা অভিজ্ঞতার মোটামুটি 6 মাসের আপনাদের ইন্টার্নশিপ হয়েছে, তারপর আসলে কি করছিলেন, কি পরিকল্পনা ছিল? তারপরে মাস্টার্সে আমি আসলে থিসিস করি, ওটাও হচ্ছে যে শিক্ষকদের প্রিপেয়ার্ডনেস নিয়েই ছিল, এবং সেটা জমা দেওয়ার পরপরই আমি আসলে একটা গবেষণার সুযোগ পাই। এটা কত সালে ম্যাম? এটা 2012 সালে। আচ্ছা। 2012 সালে আমি জমা দিয়ে দিলাম। অবশ্য 2012 সালে ছিল, বিষয়টা ছিল হচ্ছে আমি যে থিসিসটা করেছি সেটা হচ্ছে যে শিক্ষকদের রেডিনেস, যেন কিভাবে তারা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এই রিলেটেড যে বিষয়গুলো সেগুলো পড়াবে, এই বিষয়ে বাংলাদেশের শিক্ষকদের রেডিনেসটা কেমন, এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের রেডিনেসটা নিয়েই আমার মূলত গবেষণাটা ছিল। এবং এটার রিপোর্টটা আমি জমা দিলাম। এটা রিপোর্টটা জমা দেওয়ার পরে রেজাল্ট, এটা আসলে আমার কারিকুলামের অংশ যে মাস্টার্সের মধ্যে আমাকে থিসিসটা দিতে হবে জমা। সেটা আলাদা গল্প, সেটা ডাটা কালেকশন অ্যান্ড শিক্ষকদের সাথে ইন্টারভিউগুলো করা, তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া, এটা একটা আলাদা গল্প আসলে। ওই সময়টাও অনেক এক্সপেরিয়েন্স ছিল। এবং এরপরেই আমি হচ্ছে যে জাইকার সাথে গবেষণার সুযোগটা পাই। এটা কত সালে? 2012 সালের শুরুতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে জাইকার অভিজ্ঞতা শুনতে চাই। সেখানে কতদিন ছিলেন, কেমন অভিজ্ঞতা হলো, কি ধরনের কাজ করতেন? 2012 সালে যখন হচ্ছে গবেষণার সুযোগটা পেয়ে আমি জাইকার সাথে কাজ শুরু করি, 2 মাসের মাথায় তারা আমাদের কন্ট্রাক্টটা ছিল 2 মাসের জন্য, জাস্ট একটা গবেষণার জন্য। কিন্তু পরে দেখা গেল যে ওরা টাইম টু টাইম ওটাকে এক্সটেন্ড করা শুরু করলো। হ্যাঁ, এবং যারা হচ্ছে যে আমরা 12 জন শুরু করেছিলাম, 12 জন থেকে 6 জন হলো, 6 জন থেকে 2 জন, 2 জন থেকে ফাইনালি ওরা আমাকে সিলেক্ট করলো বেসড অন মাই পারফরমেন্স। এবং ওদের সাথে আমি তখন থেকে শুরু করে 2019 সালের জুলাই পর্যন্ত কাজ করেছি। এবং আমি এর মধ্যে আমার 3টা প্রমোশন হয়েছে, ডিফারেন্ট পজিশনে, ডিফারেন্ট রোলে কাজ করেছি। এবং জাইকা যেহেতু একটা দাতা সংস্থা, কিন্তু জাইকার আবার আরেকটা পার্ট হচ্ছে যে তারা ইমপ্লিমেন্টও করে সরাসরি। সুতরাং এই যে কাজগুলো আমরা করতাম শিক্ষার ক্ষেত্রেই, সেই কাজগুলো 2টা বিষয় ছিল। একটা হচ্ছে যে যে প্রজেক্টগুলো জায়গা থেকে করা হচ্ছে সেগুলো আমি পরিচালনায় তাদের সাথে কাজ করেছি। আবার অনেক সময় আছে যে আমি একদম ইমপ্লিমেন্টেশনে ডিরেক্ট কাজ করেছি, যেহেতু 3টা ডিফারেন্ট রোলে কাজ করেছি। সো এইটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতা ছিল যে 2টা পাশ দেখা, একটা ডোনার সাইড থেকে আর একটা ইমপ্লিমেন্টেশনের সাইড থেকে। সো এই সুযোগটা আমাকে জাইকা করে দিয়েছে। এবং জাইকার কাজ করার সময় জাইকার একটা ইউনিট আছে হচ্ছে আমাদের যে কারিকুলাম এবং টেক্সট বুক বোর্ড, তাদের সাথে, এবং তাদের সাথে কাজ করার সময় আমি তাদের মানে শিক্ষা বিষয় বা শিক্ষাক্রম বিষয়ক যে গবেষণাগুলো সেগুলোতে সহযোগিতা করেছি। সায়েন্স এবং ম্যাথমেটিক্সের যে টেক্সট বুক আমাদের আছে, সেই টেক্সট বুকের রাইটিংয়ে জাপানিজ যারা প্রফেসর ছিলেন তাদের সাথে কাজ করে বাংলাদেশের যে আমাদের পাঠ্যপুস্তকগুলো আছে সায়েন্স এবং ম্যাথের, সেগুলো তৈরিতে সহযোগিতা করেছি। আবার হচ্ছে আমাদের সব থেকে বড় বা আমার যে পুরো 3টা পজিশনে আমার যে কন্টিনিউয়াস যে কাজটা ছিল সেটা হচ্ছে যে শিক্ষকদের ডেভেলপমেন্টে কাজ করা। মূলত আমরা ফোকাস করতাম প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে এবং গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে। এটা কি তাহলে প্রশিক্ষণ হিসেবে ধরা যায়? তারা কি? হ্যাঁ, আমরা প্রশিক্ষণ দিতাম। আমরা প্রশিক্ষণ তো একটা আসলে ওয়ান শট বিষয়। তো আমাদের যেটা জায়গা থেকে যে স্ট্র্যাটেজিটা আমরা নিয়েছিলাম যে একজন শিক্ষক প্রশিক্ষণ তো পাচ্ছে, প্রশিক্ষণ পেয়ে স্কুলে ফেরত যাওয়ার পরে তারপরে আসলে সে কিভাবে কাজটাকে তার ডে টু ডে
ডে বেসিস অ্যাপ্লাই করছে, যেই শিক্ষাটা সে প্রশিক্ষণের থেকে পেল সেটাকে সে কিভাবে ক্লাসরুমে অ্যাপ্লিকেশন করছে এবং কিভাবে সেটাকে সে আরো ইমপ্রুভ করতে পারে, নিজেদের মধ্যে কিভাবে এটাকে নিয়ে আলোচনা করতে পারে। সো পিয়ার লার্নিং একটা কনসেপ্ট আছে, যে শিক্ষকের সাথে বসবেন, তিনি তার ক্লাসের যে সমস্যা, চ্যালেঞ্জেস এগুলো আলোচনা করবেন এবং তার বেসিসে ওনারা স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন। স্ট্র্যাটেজি ডেভেলপ করে ওনারা আবার ক্লাসরুমে ফেরত যাবেন এবং সেই ক্লাসরুমগুলো আবার অন্য শিক্ষকরা অবজার্ভ করবেন, কারণ অবজার্ভ না করলে ওনারা ফিডব্যাক দিবেন কিভাবে। সো এই যে পুরো একটা স্ট্র্যাটেজি বা পুরো একটা মেকানিজম ছিল পিয়ার লার্নিং এর, যাতে আমি সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারি ডে টু ডে বেসিস। তো জায়গা থেকে এই কাজগুলো আমি করার সুযোগ পেয়েছি। এটা শুধুমাত্র প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য ছিল নাকি? এটা শুধুমাত্র প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য ছিল এবং যেহেতু হচ্ছে যে আমাদের দেশে ডোনার পার্টনাররা তো সরাসরি, ম্যাক্সিমাম ডোনার পার্টনাররাই আসলে সরাসরি সরকারের সাথে কাজ করে। তো ওই সুবাদে আমি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করার খুব ক্লোজ একটা কানেকশন তৈরি হয়েছিল এবং আমাদের দেশে প্রাথমিক শিক্ষা কিন্তু অনেক বেশি মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত, হ্যাঁ, এবং ওনাদের সাথে আমরা কাজ করতাম এবং আমাদের উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে এমন একটা স্ট্র্যাটেজি তৈরি করে দেওয়া এবং সেটাকে ডেমনস্ট্রেট করা সরকারের সামনে, যেন ওইটা তারা সকল স্কুলে আসলে স্কেল আপ করতে পারে, পৌঁছে দিতে পারে। সো এই উদ্দেশ্যে আমি আসলে ওনাদের সাথে ভীষণ সুন্দর উদ্যোগের সাথে আপনি কাজ করেছেন এবং আপনি শুধুমাত্র প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিয়েই না বা শিক্ষকদের প্রশিক্ষণ নিয়েই না, আপনি কাজ করেছেন যুব দক্ষতা এবং সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়েও। আমরা এই বিষয়গুলো শুনবো, কিন্তু তার আগে এ পর্যায়ে একটি বিরতি নিয়ে নিচ্ছি। মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangasokal@maçranga.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন উন্নয়ন বিশেষজ্ঞ ও উদ্যোক্তা দীপ্তি দাস। তার কাছে আবারও ফিরছি আমরা। আপনার কাজের প্রসঙ্গে কথা বলছিলাম এবং যেটা শুনছিলাম যে জায়গাতে আপনি বিভিন্ন পদে আসলে বেশ অনেকটা বছর কাজ করেছেন। এরপরে আপনি USAID-তেও যোগদান করেছেন, যদি ভুল না করে থাকি 2019 সালে। সেখানকার অভিজ্ঞতা শুনতে চাই, সেখানে কি ধরনের কাজ করেছেন? USAID-র সাথে আমার কাজটা আসলে অনেকটা কন্টিনিউয়েশন জায়গার কাজেরই, বাট যখন আমি জয়েন করলাম তখন আমরা আসলে অনেকটা বেশি সময় স্পেন্ড করি প্রজেক্ট ডিজাইন করাতে। হ্যাঁ, বিভিন্ন আমাদের যে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সেটার বেসিসে বাংলাদেশের এটাও আমরা প্রথমে শুরু করি আসলে প্রাথমিক শিক্ষা দিয়েই, যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কি কি ধরনের প্রকল্প আরো দরকার আছে, শিক্ষকদের কোথায় কোথায় সহযোগিতা আছে, কারণ আমাদের দেশে সবগুলো স্কুলেই কিন্তু শিক্ষক স্বল্পতা আছে। হ্যাঁ, ওনারা অনেক ওভারলোডেড কাজ দিয়ে এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সময় তাদেরকে হচ্ছে একটা থেকে আরেকটা ক্লাসে দৌড়তে হচ্ছে। হ্যাঁ, ওনাদের প্রিপারেশনের সময় থাকে না। তো এই যে কনটেক্সটে নলেজগুলো এবং হচ্ছে আমার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা, সেগুলোর উপর বেস করে আসলে আমরা USAID-র জন্য প্রাথমিক শিক্ষায় আমরা 2-3টা প্রকল্প ডিজাইন করলাম এবং এই ডিজাইনের পরপর হচ্ছে যে প্রকল্পগুলো কি কি ছিল ম্যাম? আচ্ছা, প্রথম একটা প্রকল্প আমরা আসলে ডিজাইন করলাম যে আমাদের দেশে যেমন বাচ্চাদের সবথেকে বড় একটা সমস্যা যে ওরা রিডিং পড়তে পারে না। হ্যাঁ, এবং যখন রিডিং পড়তে পারে না তখন কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে যদি বাংলা পড়তে না পারে তাহলে অঙ্কের একটা সমস্যারও কিন্তু সে বুঝতেই পারবে না যে সেখানে কি বলা হয়েছে, এবং সেটা যদি না বোঝে তাহলে সে যতই যোগ বিয়োগ গুণ ভাগ পারুক না কেন সে হয়তোবা ওই যে প্রবলেম স্টেটমেন্ট এটা পড়ে বুঝে সেটা সমাধান করতে পারবে না। সো এই জায়গা থেকেই আসলে মূলত আমরা হচ্ছে চেয়েছি যে বাংলা যেন অন্তত শিক্ষার্থীরা বা প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বুঝে, পড়ে বুঝে সেটা মানে সমাধান করতে পারে। হ্যাঁ, সুতরাং আমাদের ফোকাসটা ছিল হচ্ছে বাংলাতে তাদের রিডিং দক্ষতাটা উন্নয়ন করা এবং সেই জন্য আমরা যেটা দেখলাম যে এটার জন্য আসলে কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে শিক্ষকদেরকে। হ্যাঁ, সুতরাং আমরা যেটা করলাম, আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে একটা প্রকল্প ডিজাইন করলাম
যেন বাংলার যারা সাবজেক্ট বেস টিচার আছে, আমাদের যেই শিক্ষকরা বাংলা ক্লাস নেন, তাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, তাদের জন্য প্রশিক্ষণ কিভাবে পরিকল্পনা করতে পারি, প্রশিক্ষণ ম্যানুয়ালে কি কি থাকতে পারে, এবং তারপর সেটা আবার কিভাবে তারা ক্লাসরুমে প্র্যাকটিস করবে। এক্ষেত্রে তার প্রধান শিক্ষক, আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে স্কুলগুলোতে, সেই স্কুল ম্যানেজমেন্ট কমিটি কিভাবে সহযোগিতা করতে পারে, অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে একটা প্রকল্প আমরা ডিজাইন করলাম। এটার নাম হচ্ছে এসো শিখি। এসো শিখি। এরপরে আমরা আরেকটা প্রকল্প ডিজাইন করলাম যেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ, কারণ এরাও কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে একসাথে পড়ে, মানে একটা মেইন স্ট্রিম এডুকেশনের আন্ডারেই তাদের পড়ার কথা। সুতরাং কিভাবে আমাদের শিক্ষকরা এই যে এই সব বাচ্চাদেরকে, যেখানে বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন শিশু আছে, হ্যাঁ, হয়তো তাদের মধ্যে কেউ কেউ প্রতিবন্ধী আছে, কেউ কেউ হয়তো বা শিক্ষার ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, বা কেউ হয়তো বা খুব বেশি এগিয়ে আছে, এই যে ডিফারেন্ট নিড আছে বা লার্নিং এর যে চ্যালেঞ্জেস গুলো আছে, এই চ্যালেঞ্জেস গুলোকে কিভাবে একজন শিক্ষক একটা ক্লাসরুমে এটাকে অ্যাড্রেস করতে পারে, এই বিষয়েও কিন্তু আমাদের আরেকটা প্রকল্প আছে যেটার নাম সবাই মিলে শিখি। এটা একটা সিসিমপুরের সাথে আমরা সবসময় কাজ করি। সিসিমপুরে যে মাপেট শো আছে, আমাদের আমি জয়েন করার পরে ইউএসএআইডিতে সিসিমপুরের যে প্রকল্পটা আমরা ডিজাইন করলাম, সেখানে একটা স্কুল কম্পোনেন্টও রাখলাম আমরা। আগে তো শুধু সিসিমপুরকে আমরা টিভিতে দেখেছি, টিভি প্রোগ্রামে। তো পরে আমরা যেটা চিন্তা করলাম যে আসলে স্কুলেও কিন্তু সিসিমপুরের যে কাজগুলো আছে এটাকে আমরা নিয়ে যেতে পারি। হ্যাঁ, সিসিমপুর থেকে অনেক স্টোরি বুকস তৈরি হয়, সিসিমপুরে খুব সুন্দর লাইব্রেরি আছে। সো এগুলোকে আমরা হচ্ছে স্কুলে কিভাবে নিয়ে যেতে পারি সেই বিষয়ক একটা পরিকল্পনা এবং প্রকল্প আমরা পরিকল্পনা করলাম। এবং ওইটার টার্গেট কিন্তু ছিল একদমই আর্লি এজ যারা শিশু, তাদের জন্য, যারা স্কুলের জন্য যেন তারা তৈরি হতে পারে, এটা হচ্ছে ওই প্রকল্পের একটা উদ্দেশ্য ছিল। তো এই তিনটা প্রকল্প দিয়ে আসলে আমরা শুরু করি, পরে আরো বাড়তে থাকে। আচ্ছা, আপনার গল্প থেকে একটা বিষয় মাথায় আসলো, সেটা হচ্ছে আসলে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব বিদ্যালয়ে দেখা যায় যে সাবজেক্ট রিলেটেড বা সাবজেক্ট বেসড যেটাই বলি না কেন, শিক্ষকের অভাব। যে শিক্ষক আছে কিন্তু হয়তো বা ম্যাথের শিক্ষক নেই, বা অনেক দিন যাবৎ ইংরেজির শিক্ষক নেই। এই বিষয়গুলো আসলে বারবারই বিভিন্ন মাধ্যমেই হচ্ছে। আপনাদের গবেষণা কি কখনো এই বিষয়টা উঠে এসেছে, বা এটা নিয়ে কি ভাবনা আপনার ব্যক্তিগত জায়গা থেকে? এটা তো শুধু গবেষণায় না, বিভিন্ন গবেষণাপত্রে উঠে এসেছে। পাশাপাশি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছিলাম যে যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি, আমি কিভাবে স্কুলিং এ আমি কি কি চ্যালেঞ্জ ফেস করেছি সেটা কিন্তু বারবার আমার মাথায় চলে আসে। হ্যাঁ, আমি অনেকগুলো স্কুলে ইংরেজি শিক্ষক পাইনি। হ্যাঁ, পেলেও হয়তো তারা ইংরেজিতে কথাই বলতো না। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা মানে বড় একটা সমস্যা ছিল। ম্যাথ বুঝিয়ে করাতে পারে বা প্র্যাকটিক্যাল জায়গাটা ধরিয়ে দিতে পারে, এরকম হয়তো অনেক সময় আমরা শিক্ষকদেরকে পাইনি। তো এই জিনিসগুলো তো আছেই। এবং যেটা বললাম যে এটার অনেক কারণ থাকতে পারে। এটা এমন না যে ওই শিক্ষকের দক্ষতা নাই, তা কিন্তু নয়। হয়তোবা তার ওই প্র্যাকটিসটা নাই, বা হয়তোবা সে অন্য কোনো সাবজেক্টে ভালো। হ্যাঁ, অনেক সময় যেহেতু শিক্ষক স্বল্পতা আছে, যেহেতু তাদের কাজের অনেক ওভারলোড আছে, তারা বারবার করে হচ্ছে যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যে দৌড়াচ্ছে, প্রিপারেশনের টাইম পাচ্ছে না। এই কারণে কিন্তু হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তারা ঠিক মতো তাদের কাজগুলোতে দক্ষতা অর্জন করতে পারছে না। সো এগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের প্রকল্পগুলো স্কুলকে যখন আমরা রেডি করতে চাই, তখন আমরা কিন্তু শিক্ষকদেরকে ফোকাস দিই, এবং শিক্ষকদেরকে ফোকাস দিই যেন হচ্ছে যে তারা তাদের যেই সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতে দক্ষ হতে পারে। হ্যাঁ, এবং স্পেসিফিক আমরা যেটা বললাম যে স্পেসিফিক বাংলার জন্য আমরা বাংলাকে টার্গেট করছি। তবে একটা ডোনার পার্টনারের পক্ষে কিন্তু সম্ভব না সবাইকে বা সবগুলো সাবজেক্টকে কভার করার। এই ক্ষেত্রে যেমন আমরা অন্য ডোনারদের সাথে কোঅর্ডিনেট করছি। হ্যাঁ, যেটা আমি বললাম যে জাইকা কাজ করছে ম্যাথ এবং সায়েন্স নিয়ে। হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল কাজ করছে ইংলিশ নিয়ে, অন্যান্য আরো অনেক ডোনার পার্টনার ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করছে। সেই জায়গায় হচ্ছে ইউএসএআইডি কাজ করছে যেমন বাংলা নিয়ে। হ্যাঁ, এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে বা বিভিন্ন যে লার্নিং নিডস সম্পন্ন যেই
শিশুরা আছে তাদের শিক্ষার জন্য ইউএসএআইডি কাজ করছে। সো আমাদের ইনক্লুসিভ এডুকেশন প্রজেক্টটা, যেটা কোনো সাবজেক্ট স্পেসিফিক না। আচ্ছা, কারণ এই ক্ষেত্রে হচ্ছে যে যে কোনো ক্লাসেই আপনার এই ধরনের শিশু থাকতে পারে এবং তাদেরকে আপনাকে অ্যাড্রেস করতে হবে, নট নেসেসারিলি যে এটা বাংলা, ম্যাথ বা ইংলিশের কোনো সাবজেক্ট বা শিক্ষককে জানতে হবে। একদম। আবারও যদি একটু ইউএসএআইডিতে ফিরে আসি, যে বর্তমানে খুব সম্ভবত 5টা প্রজেক্ট চলছে আপনাদের, তার মধ্যে 2টো দায়িত্বে আছেন আপনি, আমরা একটু সেই প্রজেক্টগুলো নিয়ে শুনতে চাই। ইউএসএআইডির ওভারঅল যে শিক্ষাক্ষেত্রে আমাদের গোলটা, সেটা হচ্ছে একদম মার্জিনালাইজড যে কমিউনিটিসগুলো আছে, সেই কমিউনিটিসগুলো যে শিশুরা আছে তারা যেন শিক্ষার সুযোগটা পায়। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সরাসরি সরকারের সাথে তাদের যে টার্গেট এবং গোল আছে, আমাদের যে সরকারের সাথে বলতে বলছি যে আমাদের দেশের যে প্রাথমিক শিক্ষার গোল আছে, ভিশন মিশন আছে, যে ন্যাশনাল কারিকুলামটা আছে, আমরা সেটার সাথে অ্যালাইন করে আসলে প্রকল্পগুলোকে ডিজাইন করেছি। হ্যাঁ, এবং এর মধ্যে একটা যেটা বলছিলাম যে সবাই মিলে শিখি, এই প্রকল্পটা আমি পরিচালনার জন্য হচ্ছে যে আমি এটাকে ওভারসি করি, এটা দেখভাল করি এবং আমাদের কাজগুলো ইমপ্লিমেন্ট করে বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়। তো এই প্রকল্পটা নিয়ে যদি বলি, যে এই প্রকল্পটা আসলে ওই ক্ষেত্রেই বিশেষায়িত, যে শিক্ষকরা কিভাবে তাদের ক্লাসরুমে যে বিভিন্ন ধরনের লার্নিং নিড সম্পন্ন যে শিক্ষার্থীরা আছে তাদেরকে কিভাবে অ্যাড্রেস করতে পারে। হ্যাঁ, এবং এটা হচ্ছে একটা কোর কম্পোনেন্ট যখন আমি ক্লাসরুমের কথা চিন্তা করছি। দেন যেই শিশুটা ক্লাসরুমে আছে, ক্লাসরুমের বাইরে সে যখন স্কুলের বাউন্ডারিটার মধ্যে আছে, তখন সেই বাউন্ডারির মধ্যে যে পরিবেশ, সেটা কিভাবে তাকে সহযোগিতা করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটির কথা আসে, সেক্ষেত্রে ইভেন একটা ভালো বিহেভিয়ারের কথাও আসে। হ্যাঁ, বা প্রধান শিক্ষকের যে সহযোগিতা আমাদের শ্রেণী শিক্ষকদের জন্য, সেই বিষয়টা উঠে আসে। তারপর আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটি, আমাদের প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন মেকানিজম কিন্তু আমাদের সিস্টেমে আছে। এই সিস্টেমগুলো যেন আসলে ইফেক্টিভলি কাজ করতে পারে স্কুলের মধ্যে, এটা এই প্রকল্পটা দেখে। এর বাইরে একটা শিশু যখন বাসায় আছে, মানে সে স্কুলে যাচ্ছে না, অথবা সে স্কুলে যাচ্ছে কিন্তু তারপরও তো বড় একটা অংশ সে পরিবারের সাথে কাটায়, তার সমাজের সাথে কাটায়, তো এই সমাজ এবং এই পরিবার কিভাবে ওই শিশুগুলোকে সহযোগিতা করতে পারে, এবং তাদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা বিল্ড করা, যে একটা শিশু যদি কোনো ধরনের তার শিক্ষণে তার কোনো দুর্বলতা থাকে, তাহলে এটা আসলে কি তার দুর্বলতা, সিস্টেমের দুর্বলতা, না শিক্ষকের দুর্বলতা। বা অনেক আছে প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু অনেক ধরনের সোশ্যাল স্টিগমা আছে, আমরা অনেক সময় আসলে সামনে আনতেই চাই না ওই শিশুগুলোকে, যারা হয়তো বা আসলে মানে একটু সহযোগিতা পেলেই আসলে শিখতে পারবে। হ্যাঁ, কিন্তু আমরা চাই না যে সেই শিশুটা স্কুলে যাক। অনেক কারণ আছে, শিক্ষকের দক্ষতার কারণ আছে, বুলি হয় তারা, হ্যাঁ, বা হচ্ছে যে সমাজের কাছে হয়তো পিতামাতা মনে করে যে তাদের সম্মান নষ্ট হচ্ছে কারণ তাদের ঘরে এরকম একটা শিশু আছে। সো ওই কমিউনিটিটা বা ওই পরিবারগুলো, ওটাও আমাদের টার্গেট গ্রুপের মধ্যে পড়ে। এর বাইরে আরেকটা বড় যেটা, যে আমরা যখন হলিস্টিক্যালি চিন্তা করি, পুরো দেশ, পুরো সিস্টেম, পুরো শিক্ষা ব্যবস্থা, যারা আমাদের প্রাথমিক শিক্ষার সাথে জড়িত, এই প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, এই যে সিস্টেমটাকেও আমরা কিন্তু আমাদের প্রকল্পের মধ্যে টার্গেট করছি, যে কিভাবে আমরা তাদের ক্যাপাসিটি বিল্ড করব, তাদেরকে কিভাবে সহযোগিতা করব। যখন কারিকুলাম তৈরি হচ্ছে, তখন কিভাবে সেই কারিকুলাম আমার আসলে ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য আসলে তৈরি হতে পারে। যখন শিক্ষকের প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি হচ্ছে, সেখানে কিভাবে এই কম্পোনেন্টগুলো যেতে পারে, বা কিভাবে হচ্ছে যে যেই আমাদের উপজেলা বেসিস কিন্তু হচ্ছে ডিসেন্ট্রালাইজড মেকানিজম আছে শিক্ষার, তারা তাদের ক্যাপাসিটির মধ্যে থেকে কিভাবে এই শিক্ষকদেরকে সহযোগিতা করতে পারে, স্কুলকে সহযোগিতা করতে পারে। সো এটা আমাদের কিন্তু একটা বড় অংশ আমাদের কাজের, সবাই মিলে শিখি যে প্রকল্পটা আছে সেটার আওতায়। যুব দক্ষতা প্রশিক্ষণ যেটার সাথে আপনি জড়িত, সেটা নিয়ে আমরা শুনতে চাই। এটা আমার আরেকটা প্রকল্প, নাম দিয়েছি বিজয়ী। বিজয়ী, হ্যাঁ, বিজয়ী নামটা দিয়েই শুরু করি, যে কেন বিজয়ী নামটা আসলো। আমরা চেয়েছি আসলে যেই যুবদেরকে নিয়ে আমরা কাজ করব, সেই যুবরা যেন প্রত্যেকেই
একটা বিজয় অর্জন করতে পারে এবং আচ্ছা, নিজেদেরকে চমৎকার। বিজয়ী হিসেবে আসলে মনে করতে পারে। এই জায়গা থেকে আসলে বিজয়ী নামটা দেওয়া। পুরো নাম বলি ইউএসএআইডি বিজয়ী প্রকল্প। এবং এই ক্ষেত্রে আমরা যেটা আসলে করছি, যে উদ্দেশ্যে করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে যুবকদের বিভিন্ন প্রকল্পই আসলে বিভিন্ন ডোনার তারা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, এবং সরকারের থেকে একটা বড় মানে অংশ এবং সুযোগ সুবিধা আছে প্রশিক্ষণের জন্য। কিন্তু তারপর আমরা যেটা দেখি যে মার্কেটে যে নিডটা আছে, এই নিডের সাথে কিন্তু যুবকদের যে দক্ষতা, হ্যাঁ, চাকরি ক্ষেত্রে হোক বা এন্টারপ্রেনারশিপ হোক বা যে ধরনের এখন কাজগুলো আছে, সেটার মধ্যে একটা মিসম্যাচ আমরা দেখতে পাই। আচ্ছা। হ্যাঁ, এবং এমপ্লয়ারদের সাথে যখন আমরা কথা বলি, তখন দেখা গেল যে তারা অনেকে বলছে যে হ্যাঁ, মানে স্কিলস আমরা অনেক প্রশিক্ষণ হচ্ছে, কিন্তু এখন ইমার্জিং যে নিডগুলো আছে বা হচ্ছে যে আমাদের 21st সেঞ্চুরি যে স্কিলসগুলো দরকার যুবকদের, সেই জায়গায় একটা গ্যাপ আছে। হ্যাঁ, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বা পরবর্তীতে বা ইভেন ভোকেশনাল টেকনিক্যাল জায়গাগুলোতেও এই দক্ষতার মিসম্যাচটা আছে। আচ্ছা। এবং সেক্ষেত্রে যেটা বারবার করে তারা বলছিলেন যে সফট স্কিলসের বিষয়গুলো, হ্যাঁ, কমিউনিকেশনস, লিডারশিপ, হ্যাঁ, অ্যাডাপ্টেবিলিটি, প্রবলেম সলভিং, এই ইস্যুগুলো দেখা যাচ্ছে যে খুব শিক্ষিত একটা যুবক বা যেখানে আমার শিক্ষার দরকার নেই, কোনো একটা হয়তো বা ওয়েল্ডিং এর কাজ বা টেকনিক্যাল স্কিলসটা আছে, কিন্তু সে কমিউনিকেট করতে পারছে না। হ্যাঁ, বা ইভেন জব ইন্টারভিউ দিতে গেলে সে বলতেই পারছে না কথা। তাহলে কিভাবে এমপ্লয়াররা আসলে যুবকদেরকে হায়ার করবে? কারণ আমাদের কিন্তু হাই আনএমপ্লয়মেন্ট রেট আছে বাংলাদেশে, এবং সেটার কারণ কি? তো এই কনটেক্সটগুলো বিবেচনা করেই আসলে আমরা চিন্তা করলাম যে কিভাবে আমরা আবারও সরকারকে এই জায়গায় সহযোগিতা করতে পারি, সাপ্লিমেন্টারি কি কাজ করতে পারি আমরা। সো সেই জায়গা থেকে যুবকদের জন্য আমরা সফট স্কিলস ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যবস্থা করছি, সফট স্কিলস প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এছাড়া ইন্ডিভিজুয়ালদেরকে আমরা যতভাবে গ্রিন স্কিলস এখন খুব বড় একটা ইস্যু, এবং গ্রিন স্কিলসের জন্য তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব। এছাড়া ইন্ডিভিজুয়াল লেভেল থেকে যখন আমরা হচ্ছে যে একটু বড় করে দেখি, তখন হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন আছে ছোট এবং বড়, যারা ইউথ লেড অর্গানাইজেশন। বাংলাদেশে মনে হয় এই ধরনের এই যে ছোট ছোট অর্গানাইজেশন প্রচুর আছে। তো আমরা চিন্তা করলাম যে এই যে গ্রাসরুট লেভেল যে ইউথ অর্গানাইজেশনগুলো, ইউথ লেড অর্গানাইজেশনগুলো, এদের মাধ্যমে কিন্তু আমরা আরো রিচ বাড়াতে পারি। একদম। কারণ তাদের কাছে তাদের ভলান্টিয়ার্স আছে, তাদের স্টাফ আছে, তাদের কানেকশনস নেটওয়ার্কগুলো আছে। তো আমরা কিন্তু এই ইউথ লেড অর্গানাইজেশনগুলো দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব কিছু চ্যালেঞ্জের কারণে হয়তো উঠে আসতে পারছে না। যেখানে হয়তো দুই একটা ইউথ লেড অর্গানাইজেশন আমরা জানি যে তারা অনেক বেশি প্রমিনেন্ট হয়েছে বাংলাদেশে গত কয়েক বছরে। সেক্ষেত্রে ছোট অর্গানাইজেশনগুলো হয়তো তাদের ডকুমেন্টেশনের অভাব আছে, হয়তো তারা জানে না যে কিভাবে অর্গানাইজেশনটাকে সেট আপ করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এই জায়গাগুলোতে আমরা অর্গানাইজেশনগুলোকেও টার্গেট করছি। এবং থার্ড কম্পোনেন্ট যদি আমি ছোট করে বলি, তাহলে আবারও সিস্টেমে কিভাবে যুবকদের যে ভয়েস, এটা আমি একদম পার্লামেন্ট পর্যন্ত নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমার সিস্টেমের কোথায় কাজ করলে, কোথায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করলে, বা কোথায় অ্যাওয়ারনেস বিল্ড করলে, বা কোথায় অ্যাডভোকেসি করলে আসলে সেটা সম্ভব হবে। আচ্ছা, আমাদের বিশেষ করে বাংলাদেশে যে এখনকার যে অবস্থা, আমার মনে হয় আজকে আমরা সব থেকে বেশি যেটা নিয়ে কথা বলতে পারতাম আসলে সেটা হচ্ছে যে যুবকদের যে ভূমিকা বাংলাদেশের আজকের দিনের অবস্থার জন্য, সেই জায়গায় এই যুবকদেরকেই আসলে আমরা কিভাবে আরো বেশি দক্ষতা সম্পন্ন এবং তাদেরকে এম্পাওয়ার করতে পারি। আসলে শুধু দক্ষতা না, ওভারঅল তারা যেন একটা ভয়েস, তাদের ভয়েসটা পৌঁছায় একদম সেন্টার পর্যন্ত এবং সেটা ইমপ্লিমেন্ট হয়। হ্যাঁ, কারণ অনেক অ্যাক্ট, অনেক পলিসি আছে, কিন্তু এটার ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশনটাতে আসলে এই বিজয়ী প্রকল্পটা কাজ করতে চায়। প্রকল্পটি শুরু হয়েছে? হ্যাঁ, প্রকল্পটি 1 বছর হয়ে গেছে। আমাদের মোটামুটি কারিকুলাম ডেভেলপমেন্টগুলো ফেজ শেষ হয়ে গেছে, এখন প্রশিক্ষণ চলছে। পাশাপাশি ইউথ লেড অর্গানাইজেশনসগুলোর তাদের যে চাহিদা, সেগুলো আমরা চাই না কোনো কিছুই আসলে চাপিয়ে দিতে। সো প্রত্যেকটা নিড অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আমরা প্রকল্পগুলোর ফাইনাল ইন্টারভেনশন ডিজাইন করি।
দারুণ। চমৎকার। আমরা একদম আয়োজনের শুরুতে আপনার থেকে গল্প শুনেছিলাম যে একটু বাহিরমুখী ছিলেন ছোটবেলা থেকে, এবং বাহিরমুখী হওয়ার পিছনেও কিন্তু বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে একটি হচ্ছে আপনি ভীষণ শপিং করতে পছন্দ করতেন, এবং শুধু নিজের জন্য না, আপনি বন্ধু বান্ধব সবাইকে সহযোগিতা করতেন, এবং বন্ধু বান্ধবরা আপনাকে নিয়ে শপিংয়ে যেতে ভীষণ পছন্দ করতেন। এবং বর্তমান সময়ে আপনার কিন্তু আরও একটি উদ্যোগ, যে সই বাংলাদেশ, যেটি ভীষণ ইতোমধ্যে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে ভীষণভাবে পরিচিত। আমরা এটি কিভাবে শুরু হলো, কি চিন্তা থেকে শুরু হলো, এই বিষয়টি জানতে চাই। একদম ঠিক বলেছেন যে শপিং করতে খুব পছন্দ করতাম, এবং বন্ধু বান্ধব সবাইকে সহযোগিতা করতে পছন্দ করতাম। কাজিনের বিয়ে, ঠিক আছে, বিয়ের শপিং দীপ্তি করবে, হ্যাঁ, বা কারোর কিছু কেনা লাগবে ক্লাসের পরে, ইউনিভার্সিটি ক্লাসের পরে, দীপ্তি চলো না একটু আমার সাথে, কারণ তুমি ভালো ভালো বার্গেইন করতে পারো, সোর্সগুলো জানো যেখান থেকে একটু হয়তো কম দামে পেতে পারবো। তো ওইখান থেকেই আসলে সই বাংলাদেশের হয়তোবা সূচনাটা। সই নামে আসার আগেও আমি আসলে ছোট ছোট করে কয়েকটা বিজনেস আসলে প্ল্যান করেছি, একটু এক্সিকিউট করেছি, আবার ওখান থেকে চেঞ্জ করেছি, কারণ কেন জানি প্যাশনের সাথে কাজটা ক্লিক করছিল না। হ্যাঁ, কিন্তু যখন সই নামে সইটা শুরু করলাম এবং যখন শাড়ি নিয়ে কাজ করা শুরু করলাম, তখন আমার মনে হয় ওকে, দিস ইজ মাই প্লেস। হ্যাঁ, শাড়ি, ব্যক্তিগতভাবে শাড়ি পরতেও খুব পছন্দ করি। আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, গানের মতোই। কবে প্রথম নিজে শাড়ি পরেছিলাম আমার মনে নেই, এত ছোটবেলায়। আচ্ছা। হ্যাঁ, এবং তখন থেকেই যখনই সুযোগ পাই, ডে টু ডে লাইফে শাড়ি পরি, অফিসে শাড়ি পরি, আর কোনো অনুষ্ঠান লাগে না আমার শাড়ি পরার জন্য। এবং শাড়ি আমার জন্য আসলে ভালোবাসা, এটা মানে আজকেও ভীষণ সুন্দর একটি শাড়ি পরে আছেন, এটা সইয়ের খুব সম্ভবত এটা জামদানি শাড়ি। জামদানি, এবং সই বাংলাদেশের আসলে মেইন ফোকাসই হচ্ছে জামদানি শাড়ি নিয়ে। হ্যাঁ, এই যে দেশীয় শাড়ি, এটি কেন ফোকাস হলো? বিজনেস করতে চাইলে তো আরো বিভিন্ন ধরনের শাড়ি রেখে বিজনেসটা করা যেত, কিন্তু এই যে বাঙালি কৃষ্টি, বাঙালি কালচারকে সামনে তুলে আনা, এবং অনেকে তাই করে, হয়তো একটা শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি রাখে সকলের জন্য, বাট আপনি আসলে জামদানি নিয়েই কাজ করছেন, সেটা কেন? আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু বলছিলাম যে সোর্স, হ্যাঁ, তো সোর্সটা তো আমারও কোর, শিকড়, তাই না? আমি যখন ওই তাঁতিগুলোকে চিনি যারা শাড়িগুলো বোনে, হ্যাঁ, তাদের ডে টু ডে লাইফ জানি, তাদের লাইফস্টাইল জানি, তাদের পরিবারকে চিনি, তখন আমার কখনো মনে হয় নাই যে আমি অন্য কোনো পণ্য নিয়ে আসলে সেটাকে প্রমোট করতে পারবো, কারণ ওটা মন থেকেই আসবে না। হ্যাঁ, এবং জামদানি তো আমাদের ঐতিহ্য, জামদানি আমাদের মানে হেরিটেজ, তাই না? এবং এই সংস্কৃতিটা যদি আমরা না প্রচার করতে পারি তাহলে এটা হারিয়ে যাবে। এবং এটার ওই যে বললাম যে যখন আমি তাঁতিদের জীবন সম্পর্কে জানতে পারলাম, তাদের ঘরে গেলাম, তাদেরকে জানতে পারলাম, তাদের পরিবারের সমস্যাগুলো জানতে পারলাম, তখন আমার আসলে মনে হয়েছে যে হ্যাঁ, এটাই হওয়া উচিত। এবং আমি কিন্তু প্রচুর যেহেতু বিদেশিদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, যার কারণে আমার মনে হয়েছে যে আসলে প্রমোট করলে আমার বাংলাদেশি কৃষ্টিটাকেই প্রমোট করা উচিত একেবারে। হ্যাঁ, পুরো বিশ্বে তো অনেকেই আছে, অনেক কিছু করছে। হ্যাঁ, আমি কি করতে পারি, আমি কোনটা জানি, কোনটা আমার শিকড়। হ্যাঁ, এবং এই জায়গা থেকেই হচ্ছে যে সইয়ের সূচনাটা। সইয়ের মানে হচ্ছে বন্ধু, আমি চেয়েছি বন্ধু হতে। হ্যাঁ, এটা আমার কাছে বিজনেস না, সইয়ের স্বপ্ন অনেক বড়, সই নিয়ে আমি অনেক কিছু করতে চাই, এখনো ওই পর্যন্ত যেতে পারিনি। কাজের পাশাপাশি শুধু আমি চেয়েছি যে আমি অন্তত যেই তাঁতিদের সাথে রেগুলার কাজ করি, 8-10 জন তাঁতি, আমি তাদেরকে আসলে সহযোগিতা করতে চেয়েছি। হ্যাঁ, কিন্তু আমার উদ্দেশ্য হয়তো বা যে একটা সময় আমি আরো অনেক বেশি মানুষকে এটার সাথে জড়িত করব, এটা হয়তো বা একটা সংস্থা হয়ে উঠবে, হয়তো এটাতে অনেক বেশি নারীদের কাজ করার সুযোগ তৈরি হবে। হ্যাঁ, শিশুরা যারা এখন কাজ করছে আমি তাদেরকে প্রমোট করতে চাই না, শিশুদেরকে। আমি জানি যে তারা বলে যে তাদের এটা তো হচ্ছে যে জীবন জীবিকা, হ্যাঁ, কিন্তু এখনো যেই তাতে শিশুরা কাজ করে আমি সেই তাতে কাজ করি না। আমি অন্তত নিজের জায়গা থেকে এতটুকু চেষ্টা করি যে যদি তাদেরকে একটু মানে ওই কাজের থেকে স্কুলে পাঠানো যায়, কারণ আমার জীবনে তো দুইটা দিক। হ্যাঁ, একটা এই শাড়ি নিয়ে এই কাজ করা জামদানির, আর আরেকটা হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করা।
আমি কখনোই চাই না যে শিশুরা তাতে কাজ করুক, আমি চাই শিশুরা স্কুলে যাক। এই জায়গা থেকে হচ্ছে আর জামদানির থেকে বেশি তো আর অন্য কোনো শাড়ি বাংলাদেশে প্রমোট করার নাই। হ্যাঁ, জামদানির যে কাজ, এটা আমার কাছে এই পার্টটাই আমার অলংকার। একদম হ্যাঁ, একদমই আমার কাছে মনে হয় না যে এই পার্টটা পরার পরে আর কোনো একটা জুয়েলারি পরতে হবে। সেটাই সত্যি চমৎকার বলেছেন, এবং পুরো বিশ্বে আমার মনে হয় আমাদের বাংলাদেশের এই জামদানি অনেক অনেক বেশি জনপ্রিয়। মাসুক মনে হয় কিছু জানতে আমি জানতে চাচ্ছিলাম যে সই বাংলাদেশ সম্পর্কে আরেকটু, যে সই বাংলাদেশ বর্তমানে কি অবস্থায় আছে? সই বাংলাদেশ তো শুরু করলাম আসলে হচ্ছে যে ফেসবুকের বাইরে। হ্যাঁ, এটা কিন্তু 2016 সাল থেকেই মোটামুটি শুরু করেছি আমি। এবং ওই যে পরিচিতদের মধ্যে 8,000 টাকা পুঁজি নিয়ে আমি হচ্ছে শুরু করি। হ্যাঁ, যেই সোর্সগুলো, যে তাঁতিদেরকে আমি চিনতাম, তাদেরকে দিয়ে শাড়ি তৈরি করিয়ে তারপর সেটা নিজে ছবি তুলে তারপর মানুষকে দেখানো। হ্যাঁ, এবং তখন হচ্ছে যে বাসার মধ্যেই ছিল। এখন আমার একটা ওয়্যার হাউস আছে। হ্যাঁ, আমি আলাদা করে একজন ব্র্যান্ডিং এ সাপোর্ট নিতে পেরেছি যে শোয়ের ব্র্যান্ডিং গুলো দেখে। এবং মানে এখন যেটা অবস্থা, যে আমি যেহেতু কাজ করি, একটা ফুল টাইম জব করি, এটার পাশাপাশি আমি যতটুকু সময় দিতে পারি আমি সেটা দিই। হ্যাঁ, এবং আমি চেষ্টা করি যে নিজে একদম 80 to 90% কাজ করতে। খুবই সুন্দর উদ্যোগ, এবং সই বাংলাদেশ এবং আপনার জন্য শুভকামনা থাকলো রাঙা সকালের পুরো পরিবারের পক্ষ থেকে। আমরা চলে এসেছি আমাদের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে। যদি রাঙা সকালের দর্শকদেরকে কিছু বলতে চান। আমি আসলে খুবই খুশি এরকম একটা উদ্যোগ, এবং এই যে আপনারা যে আলোকিত মানুষ বলছেন যাদেরকে, আমি নিজেকে এই কাতারে ফেলতে পেরে বা মনে করতে পেরে আসলে খুবই ধন্য মনে করছি। এবং আমি চাইবো যে এই ধরনের অনুষ্ঠানগুলো আরও বেশি হোক, মানুষ জানুক যে কি হচ্ছে এবং বাংলাদেশকে কারা আলোকিত করছে। এই আলোকিত মানুষগুলো আসলে এরকমই বিনয়ী হয়। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকেও।